আবু ছাইদের মৃত্যু কিভাবে হয়েছে জানালেন আসামি পক্ষের আইনজীবী। গত 5ই আগস্ট 2024 সালে সরকার পতনের আন্দোলনে গুলিতে নিহত আবু সাইদের মৃত্যু নিয়ে জট খুললেন আসামি পক্ষের আইনজীবী। আবু সাইদের যে মৃত্যু সেটা হেড ইনজুরিতে হয়েছে। তার ইনজুরি গুলির যেহেতু কোনো কার্তুজ পাওয়া যায় নাই, ইভেন তার বডি এক্সরে এক্সামিনেশন করা হয় নাই, তারপর রেডিওগ্রাফিক কোনো এক্সামিনেশন করা হয় নাই। মেডিকেল টেস্টে এই দুটো টেস্ট করলে তার বডিতে কিন্তু গুলির অস্তিত্ব বা কেভিয়েশন বলে গর্ত পাওয়া যেত, এবং তার গায়ের যে কালো রঙের গেঞ্জির যে অংশবিশেষ জব্দ করা হয়েছে সেখানেও কিন্তু গুলির ছিদ্র পাওয়া যায় নাই। এটা আমাদেরকে আমাদের দুইজন আসামির অর্থাৎ আমির হোসেন এবং সুজনের নির্দোষিতাকে প্রমাণ করে। মোরওভার এসআই ইউনুস নামে একজন পুলিশ অফিসার, এখানে প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে তিনি গুলি করে তাকে হত্যা করেছেন। তাহলে যদি এসআই ইউনুস গুলি করে হত্যা করে তাহলে অন্য কেউ হত্যা করেনি, যার ফলে সেটাও দাঁড়িয়ে যায় যে আমাদের এই দুইজন আসামি নির্দোষ। একই সাথে আসামি আপেলের জন্য 29 নম্বর আসামি যে আর্গুমেন্ট করেছি যে উনি বিশ্ববিদ্যালয়ের চার্জে বলা হয়েছে যে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগপত্র, তার যোগদানপত্র, কোনো কাগজপত্র দেখাতে পারে নাই, ফলে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী না এবং তাকে ভুলভাবে এই মামলায় দেখানো হয়েছে। আমি একটা পৃথিবীর বিখ্যাত একটি বই লায়ন্সের মেডিকেল জুরিসপ্রুডেন্স থেকে আমি রিটেন আর্গুমেন্টের সাথে এটার কপি করে দিয়েছি। সেখানে দেখা আছে যে একটি ব্যক্তির যখন ফায়ার আর্মসে মৃত্যু হয় তখন তার অটোপসি বা ময়নাতদন্ত করতে গেলে ম্যান্ডেটরিলি ভাবে অর্থাৎ আবশ্যিকভাবে তার বডির এক্সরে করতে হবে, রেডিওগ্রাফিক টেস্ট করতে হবে। এই দুটো টেস্টের মাধ্যমে তার বডিতে ফায়ার আর্মসের পিলেটস বা বুলেটস দ্বারা কোনো জখম হয়েছে কিনা সেটা কিন্তু অস্তিত্ব পাওয়া যাবে। যেহেতু এই মামলায় কোনো ধরনের এক্সরে এক্সামিনেশন করা হয় নাই এবং রেডিওগ্রাফিক কোনো টেস্ট করা হয় নাই বাই দ্য সেড ডক্টর, যার কথা আপনি বললেন PW3 রাজিবুল হাসান, যদিও তিনি বলেছেন যে তাকে জোর করে বা পরিস্থিতির কারণে উনি বাধ্য হয়েছেন একাধিক পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করতে, বাট উনি ওনার এই আইডেন্টিফিকেশনস অফ দ্য বুলেটস, এই কেভিয়েশন বা টেম্পোরারি কেভিয়েশন বলে, সেটা উনি করেন নাই। ফলে ওনার যে রিপোর্টটা, এই রিপোর্টটা কিন্তু ডিফেক্টিভ রিপোর্ট। একই সাথে আরেকটা পয়েন্ট খুব জরুরি, 5টা যে রিপোর্ট উনি তৈরি করেছেন সেই 5টা রিপোর্টে সিভিল সার্জনের স্বাক্ষরের একটি ঘর আছে, অর্থাৎ উনি একাই স্বাক্ষর করলে হবেন না, সিভিল সার্জনের স্বাক্ষর কিন্তু ওখানে নাই। অথবা ওই মেডিকেলের যিনি তখন প্রধান ছিলেন ডক্টর জাহানারা সামওয়ান নেম, ওনারও স্বাক্ষর নাই। হয় সিভিল সার্জনের স্বাক্ষর থাকা জরুরি ছিল, অথবা ওই মেডিকেল কলেজ হাসপাতালে রংপুর তার প্রধান যিনি ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান, তার স্বাক্ষর থাকা জরুরি ছিল।